হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সিম্বল। আচ্ছা, আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। পিঁয়াজ এটা কিন্তু সবজির ওই পিঁয়াজ না, এটা একটা মনোবিদের নাম। ঠিক আছে? আচ্ছা, ডেভেলপমেন্ট তোমরা মনে করে দেখো, গ্রোথ এবং ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ নামে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম ছোট থেকে একটা মানুষ যখন ধীরে ধীরে আহ, জীবনে বড় হতে থাকে তখন তার অনেক ধরনের কিন্তু বিকাশ হয়। বৌদ্ধিক বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। ঠিক আছে? তো এতগুলো কিন্তু বিকাশ মিলে আমরা বলি সর্বাঙ্গীন বিকাশ। কার উদ্দেশ্য? শিক্ষার উদ্দেশ্য হলো সর্বাঙ্গীন বিকাশ। তাই জন্য আমাদের এডুকেশন সাবজেক্টে দুটো টপিক তোমরা খুব ভালো মতো কিন্তু জানবে, বা আমাদেরকে দুটো টপিকই খুব ভালো মতো পড়তে হয়। সেটা হচ্ছে, একটা হলো শিখন এবং আরেকটা হলো শিক্ষণ, লার্নিং এবং টিচিং। তো একজন শিক্ষক যখন ক্লাসরুমে পড়াবে তখন তাকে অবশ্যই মাথায় রাখতে হবে সামনে বসে থাকা স্টুডেন্টটার ডেভেলপমেন্টটা কিরকম। ক্লিয়ার? তো এই জন্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যায়ে এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট, খুবই উল্লেখযোগ্য এবং খুবই জনপ্রিয় একটা থিওরি, সেটা হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। আচ্ছা, কগনিটিভ বলতে কি বোঝায়? দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একজনের ব্রেনটা বা মস্তিষ্কটাকে অধ্যয়ন করা হচ্ছে। অর্থাৎ এই মস্তিষ্কটার যে ডেভেলপমেন্ট, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট না, এই মস্তিষ্কটার ভেতরকার নিউরন, যাই বলো না কেন, আমি তো বায়োলজি স্টুডেন্ট না, তো যাই হোক, এই মস্তিষ্কটার যে ডেভেলপমেন্ট বা প্রজ্ঞার যে ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক যে ডেভেলপমেন্ট, সেটাকেই অ্যানালাইসিস করেছে কে? পিয়াজে, এবং নাম দিয়েছে পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। দেখো, এই পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা শিশু ছোট থেকে বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে সে লম্বা হচ্ছে, সে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে, তার সোশ্যালাইজেশন হচ্ছে, সমাজের অনেকগুলো রোল সে প্লে করছে, এবং একসময় সে কিন্তু আহ, এই জগৎ সংসার ছেড়ে চলে যাচ্ছে। তো এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে এই কগনিটিভ ডেভেলপমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই কগনিটিভ ডেভেলপমেন্টের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। ক্লিয়ার? তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, এই কগনিটিভ ডেভেলপমেন্ট জানার আগে একটা বিষয় আমাদেরকে ছোট্ট করে জানতে হবে, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ। আচ্ছা, ফিলোসফিতে আমরা পড়েছিলাম না, ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা দৃষ্টিভঙ্গি, এক একটা মনোভাব। ঠিক আছে? যার সাহায্যে, ধরো এটা একটা, যেমন আমি চশমা পরে আছি, এই চশমাটা ধরো ভাববাদ। এবার ভাববাদের চশমা পরে আমি জগৎকে একভাবে দেখছি, প্রকৃতিবাদের চশমা পরে আমি জগৎকে একভাবে দেখছি। ওই রকমই কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদের চশমা পরে পিয়াজে তার এই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটাকে ব্যাখ্যা করেছে। তাহলে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ বলতে কি বোঝায়? এখানে বলছে যে মানুষ তার জ্ঞান সমাজের সঙ্গে বা বড় হওয়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, ঘাত প্রতিঘাতের মাধ্যমে সে তার জ্ঞানটাকে নিজেই তৈরি করে। মানে বলতে চাচ্ছে এক কথায়, মানুষ তার জ্ঞান, নিজের জ্ঞান নিজেই নির্মাণ করে। সেটাই হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টে আমরা দুটো থিওরি সাধারণত স্পেশালি পড়ে থাকি, আরো অনেক থিওরি আছে। তো দুটো থিওরির মধ্যে দেখো, এই কনস্ট্রাকটিভিজমে কগনিটিভ ডেভেলপমেন্টে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বলে একটা আছে, সেখানে আমরা পড়ি ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। তাহলে আমরা কি দেখলাম? কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ, সেখানে আমরা কি দেখলাম? একটা কগনিটিভ কনস্ট্রাকটিভিজম বা বৌদ্ধিক নির্মিতিবাদ, আর একটা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মিতিবাদ। কগনিটিভ ডেভেলপমেন্টে আমরা কার্ডটা পড়ি স্পেশালি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, এবং সোশ্যাল কনস্ট্রাকটিভিজমে আমরা কি পড়ি? ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি। ক্লিয়ার হলো এই পর্যন্ত? আচ্ছা, এইবার দেখো, পিয়াজের এই থিওরিটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে নলেজ হলো একটা প্রক্রিয়া, বা নলেজ যে আমরা অ্যাকোয়ার করি সেটা কিছু কয়েকটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেটাকে অ্যাকোয়ার করি। কি সেই প্রক্রিয়া? দেখো, ভালো মতো বোঝো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। ডিসইকুইলিব্রিয়াম মানে হলো ভারসাম্যহীন অবস্থা। সেখান থেকে দেখো অ্যারোটা দেওয়া আছে ইকুইলিব্রিয়ামের দিকে। ইকুইলিব্রিয়াম মানে হলো ভারসাম্যযুক্ত অবস্থা। তাহলে ভারসাম্যহীন অবস্থা কি এবং ভারসাম্যযুক্ত অবস্থা কি সেটা বলছি। দেখো, ভারসাম্যহীন অবস্থা হচ্ছে, মনে করো, ধরো তুমি ধরো দিল্লি গেছো, দিল্লি গিয়ে দেখছো যে ওখানকার খাওয়ার স্টাইল, ওখানকার আদব কায়দা সমস্ত কিছু আলাদা। এবং তুমি ধরো তুমি মুড়ি খাবে, তো কোনো দোকানে গিয়ে যদি তুমি বলো যে আমাকে একটু মুড়ি দেন, বা হিন্দিতেও বলো যে হামকো থোড়া সা মুড়ি দিজিয়ে, ঠিক আছে, ওরা মুড়ি শব্দটাই বোঝে না। ঠিক আছে? সুতরাং ওইখানে গিয়ে তোমার কিন্তু ভারসাম্যহীন একটা অবস্থা তৈরি হবে, যে আমি কি বলে মুড়িটাকে বোঝাবো তাকে। ক্লিয়ার হচ্ছে? সেখান থেকে তুমি কি চাইবে? যে ভারসাম্যযুক্ত অবস্থায় যেতে, মানে
সঠিকভাবে মুড়িকে হিন্দিতে কি বলে সেটা তুমি জানতে চাইবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা কি করি, আমরা প্রথমে ভারসাম্যহীন অবস্থায় থাকি, সেখান থেকে আমরা কোথায় যাই, সেখান থেকে আমরা ভারসাম্য যুক্ত অবস্থায় যাই। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। জন লক বলে একজন ভদ্রলোক ছিল। সেই জন লক বলছিল যে মানুষ হলো বা একজন শিশু হলো এই সাদা স্লেটটার মতো, অর্থাৎ ফাঁকা থাকে। ঠিক আছে, সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সে কি হয়, তার ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ এই স্লেটটার উপরে অনেক কিছু লেখা হয়। জন্মাবস্থায় সে থাকে একটা পরিষ্কার ফাঁকা স্লেট। ক্লিয়ার হলো? ঠিক ওইটাই হচ্ছে ভারসাম্যহীন অবস্থা। সে একটা বিড়ালকে দেখে সে বুঝতে পারে না যে এটা কি, একদম যখন ছোট থাকে। আমরা বড়রা তাকে বোঝাই যে এটাকে বিড়াল বলে, সি ফর ক্যাট। ঠিক আছে, বিড়াল সাদা কালারের দেখতে হয়, খুব কিউট দেখতে হয়, বিড়ালের সাইজ এরকম হয়, বিড়ালের 4টে পা থাকে। ক্লিয়ার হলো? এবার যখনই সে ধরো রাস্তায় বেরিয়েছে বিভিন্ন স্কুলে যাওয়ার সময়, তখন সে দেখছে যে আরেকটা কালো কালারের একটা পশু। ঠিক আছে, তো সে ওটাকেও বলছে বিড়াল। ঠিক আছে, তখন তার মা বলছে যে না, এটা বিড়াল না, এটা বিড়ালের মতোই দেখতে। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কুকুর। তো এইভাবে তার কিন্তু নলেজের ডেভেলপমেন্টটা হয়। তাহলে পিয়াজে প্রথমেই বলতে চেয়েছে যে মানুষ প্রথমে থাকে ভারসাম্যহীন অবস্থায়, সে প্রথমে কিছুই জানে না, এই জন্য তার মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। সে কি চায়, সে ভারসাম্যহীন অবস্থা থেকে কোথায় যেতে চায়, ইকুইলিব্রিয়ামে বা ভারসাম্যযুক্ত অবস্থায় যেতে চায়, সে জানতে চায়। ঠিক আছে, তো এই যে যাওয়াটা, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ইকুইলিব্রেশন। কি বলে? ইকুইলিব্রেশন। এবং এই ইকুইলিব্রেশনটা আবার দুটো ভাবে হয়, একটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ, এবং আরেকটা হলো অ্যাকোমোডেশন বা উপযোজন। আচ্ছা, এখন আমরা দেখবো যে অ্যাসিমিলেশন বলতে কি বোঝায় এবং অ্যাকোমোডেশন বলতে কি বোঝায়। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে স্কিমা। স্কিমা কে বাংলাতেও স্কিমা বলে। স্কিমা কি? মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ বা ইউনিট অফ নলেজ, অর্থাৎ অনেকগুলো ছোট 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 স্কিমা একসঙ্গে যুক্ত হয়ে কি হয়, নলেজ তৈরি হয়। যেমন ধরো একটা বিড়ালের কি আছে, লেজ আছে, সেটা ধরো একটা স্কিমা। ঠিক আছে, 4টে পা আছে, সেটা ধরো একটা স্কিমা। তার হাইটটা এরকম হয়, সেটা ধরো একটা স্কিমা। তার ধরো লোম আছে গায়ে, সেটা ধরো একটা স্কিমা। এই এতগুলো স্কিমা একসঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে বলতো, বিড়াল সম্পর্কে একটা নলেজ কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, তো অ্যাসিমিলেশন বলতে কি বোঝায়, যখন আমাদের প্রিভিয়াস স্কিমার সঙ্গে, ঠিক আছে, আমরা নতুন কোনো স্কিমা অ্যাড করি। ঠিক আছে, ধরো বিড়াল সম্পর্কে আমার একটা ধারণা অলরেডি আছে, এবং সেইখান থেকে আমি সামান্য একটু অ্যাড করলাম কুকুর সম্পর্কে ধারণা পেতে। ক্লিয়ার হলো? তাহলে পূর্ববর্তী স্কিমার সঙ্গে যখন নতুন স্কিমা কি হলো, যোগ হলো, তখন সেটা অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। আচ্ছা, তাহলে অ্যাকোমোডেশনটা কি? অ্যাকোমোডেশন হচ্ছে আগের যে স্কিমা আছে সেই স্কিমাটা দিয়ে বর্তমানে আমি ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যেতে পারছি না, মানে ভারসাম্যহীন অবস্থা থেকে আমি ভারসাম্যযুক্ত অবস্থায় যেতে পারছি না। তখন আমাকে কি করা হচ্ছে, আগের স্কিমাটাকে সরিয়ে রেখে পুরোপুরিভাবে নতুন একটা স্কিমা আমাকে তৈরি করতে হচ্ছে। মনে করো, ধরো তোমরা অঙ্ক করেছো, বেসিক অঙ্ক, ধরো যোগ বিয়োগ গুণ ভাগ, এইটুকু বেসিক অঙ্ক করেছো। এবার এই বেসিক অঙ্কটা তোমাদের ধরো পূর্ববর্তী স্কিমা, এবং সেই স্কিমার সাহায্যে তুমি নতুন ভাবে সরল অঙ্ক করতে পারছো। ধরো ওই নলেজগুলোকে কি করতে হচ্ছে, জাস্ট এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এটা হলো অ্যাসিমিলেশন। ঠিক আছে, কিন্তু অ্যাকোমোডেশনে কি হচ্ছে, অ্যাকোমোডেশনে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, জ্যামিতি করতে গিয়ে ধরো উপপাদ্য সম্পাদ্য করতে গিয়ে ওই ধরনের বেসিক ম্যাথামেটিক্স গুলো এখানে আর প্রয়োজন হচ্ছে না। তখন তোমাকে কি করতে হচ্ছে, আগের স্কিমাগুলোকে ছেড়ে দিয়ে নতুন স্কিমা, জ্যামিতির ত্রিকোণমিতি বা হচ্ছে জ্যামিতির যে স্ট্রাকচারগুলো হয়, সেই নতুন স্কিমাগুলোকে অ্যাকোয়ার করতে হচ্ছে। এই যে নতুন স্কিমাটাকে যখন আমরা নিচ্ছি, তখন সেটা হচ্ছে অ্যাকোমোডেশন বা উপযোজন। আচ্ছা, এই স্লাইডটা আমি আরেকবার বলে দিই। পিয়াজে বলছে যে নলেজ অ্যাকোয়ারের কতগুলো প্রসেস আছে। কি প্রসেস? প্রথমে মানুষ থাকে ডিসইকুইলিব্রিয়াম অবস্থায় বা ভারসাম্যহীন অবস্থায়। তার ইচ্ছা কি থাকে, তার ইচ্ছা থাকে ইকুইলিব্রিয়ামে যাওয়া বা ভারসাম্যযুক্ত অবস্থায় যাওয়া। এই যাওয়াটাকে কি বলছে, ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন দুটো ভাবে হচ্ছে, একটা অ্যাসিমিলেশন, একটা অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন মানে কি, আগের স্কিমার সঙ্গে নতুন স্কিমা অ্যাড হলো, এবং অ্যাকোমোডেশন মানে কি, আগের স্কিমাটা পুরোপুরি ছেড়ে দিয়ে আমরা যখন নতুন স্কিমা তে পরিবর্তন করে নিলাম, তখন সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। ক্লিয়ার হলো? তাহলে স্কিমাটাও আমরা বুঝে গেছি। আচ্ছা, পিয়াজে কি করছে, এবার তার এই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটাকে 4টা স্টেজে ভাগ করছে। কি করছে? 4টা স্টেজে ভাগ করছে। স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। প্রথম স্টেজের নাম কি? সেন্সারি মোটর স্টেজ, যেখানে একজন শিশুর বয়স হবে 0 থেকে 2 বছর। তারপরের স্টেজ হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, যেখানে বয়স হবে 2 থেকে 7 বছর। তারপরের স্টেজ হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর। এবং লাস্ট স্টেজ হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, 11 থেকে 14 বছর। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী স্লাইডে আমরা এই স্টেজগুলো খুবই সংক্ষেপে আলোচনা করছি।
আচ্ছা, প্রথম স্টেজটা কি দেখলাম? সেন্সারি মোটর স্টেজ, বাংলায় কি বলছে? সংবেদন সঞ্চালনমূলক স্তর। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি যে তোমরা না এই থিওরির বা এই ধরনের থিওরিগুলোর এই যে নামগুলো যে আছে এগুলো ইংলিশেই মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? বাংলাটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, তাতে তোমাদের বিভ্রান্তির তৈরি হবে। ক্লিয়ার হলো? ইংলিশ নামটাই তোমরা মনে রাখার চেষ্টা করবা। তো তাহলে প্রথম স্টেজটা কি? সেন্সারি মোটর স্টেজ। আচ্ছা, এই স্টেজের মধ্যে পিয়াজে বলছে যে শিশুর কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পারি তার কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পারি? দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে সেন্স এবং মোটর অর্গান। অর্থাৎ কি সেন্স অর্গান মানে কি? জ্ঞানেন্দ্রিয়। আর হচ্ছে মোটর অর্গান মানে কর্মেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়কে ইউজ করে শিশু তার বেসিক ডেভেলপমেন্টটা বা বেসিক যে নলেজ অ্যাকোয়ারটা সেটা কিন্তু শুরু করে। তারপরে আমরা দেখতে পারি রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝায়? ধরো এখনই তোমার চোখের সামনে আমি কিছু একটা ছুড়লাম, ঠিক আছে? আমার হাতে ধরো কিচ্ছু নেই, কিন্তু এরকম যখনই আমি করলাম তখনই তুমি কি করবে? চোখের পাতাটা ফটাফট বন্ধ করে নেবে। ক্লিয়ার হলো? বা ধরো রাস্তা দিয়ে হাঁটছো, পায়ে একটা কিছু খোঁচা লাগলো, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু পাটাকে হাতিয়ে দেখবে বা মুখ দিয়ে একটা আওয়াজ বের করবে, উফ, এরকম বলে। তো এটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। এগুলো কিন্তু একদম বেসিক, ঠিক আছে, একদম তাৎক্ষণিক হয়। আচ্ছা, তারপরে কি? সাকিং, গ্র্যাসপিং, চুজিং, ঠিক আছে? সাকিং মানে চোষা, তারপর হচ্ছে তোমার গ্র্যাসপিং মানে হচ্ছে তোমার ধরো ধরা, তারপর রিচিং মানে হচ্ছে হাত বাড়ানো, ঠিক আছে? তো এই ধরনের বেসিক কি বলবো, বেসিক সিমটমস গুলো একটা শিশুর মধ্যে দেখা যায়, ঠিক আছে? তারপর দেখো আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আউট অফ সাইট মানে যে যখন একটা কিছু ধরো চোখের সামনে, ধরো এটা একটা মাউস, তো এই মাউসটা শিশুকে সামনে তুমি দেখাবা, ও বুঝতে পারবে যে একটা কিছু আছে, কিন্তু যখনই এটা এরকম লুকায় নিবা বা এরকম ফেলে দিবা তখন আর বুঝতে পারবে না যে ওটা আসলে আছে কিনা। অর্থাৎ আউট অফ সাইট আউট অফ মাইন্ড। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি হচ্ছে এই স্টেজের লাস্টের দিকে না অবজেক্ট পার্মানেন্স হচ্ছে। মানে এখন শিশু যত বড় হচ্ছে, ধরো শিশুর 8 মাস বয়স হয়ে গেছে, তখন তুমি এই মাউসটাকে এরকম ছুঁড়ে ফেলে দিবা, বলবা হুশ, নাই মাউসটা, তখন তাও সে বুঝতে পারবে যে না, কিছু না কিছু তো একটা আছে, কিছু কোথায় আছে সে হয়তো জানে না, কিন্তু তাও ওটার অস্তিত্ব আছে। আচ্ছা, আর কি দেখতে পারি? ইমিটেশন বা নকল করার ক্ষমতা। দেখবা বড়রা যখন ফোনে কথা বলে, ঠিক আছে, শিশুও ওই ফোনটাকে নিয়ে, একটা খেলনা ফোনকে নিয়ে এভাবে ধরে হ্যালো হ্যালো এরকম করতে থাকে, মানে যা তা বলে, ঠিক আছে? তারপর ধরো এরকম মাকে সাজতে দেখে সেও আয়নার সামনে গিয়ে সাজতে চায়, ঠিক আছে? এটা কিন্তু ছোটবেলাতে হয়। বোঝা যাচ্ছে? তাহলে সেন্সারি মোটর স্টেজে বা সংবেদন সঞ্চালকমূলক স্তরে আমরা কি কি দেখলাম? সেন্স এবং মোটর অর্গানের ডেভেলপ হচ্ছে, রিফ্লেক্স অ্যাকশন শিশু করতে পারছে, সাকিং, গ্র্যাসপিং, ঠিক আছে, এগুলো হচ্ছে শিশুর মধ্যে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড হচ্ছে, অবজেক্ট পার্মানেন্স হচ্ছে, আর নকল করা বা ইমিটেশনের ক্ষমতা শিশুর মধ্যে তৈরি হচ্ছে। এগুলো কিন্তু সমস্তটাই মস্তিষ্ক ডেভেলপমেন্ট কে ঘিরে। বোঝা যাচ্ছে? এগুলো সমস্তটাই কিন্তু দেখো, তুমি ভালো মতো দেখো, বৌদ্ধিক বিকাশের আওতায় আসছে। আচ্ছা, পরবর্তী স্টেজে কি বলছে? পিয়াজের নাম কি দিয়েছে? প্রি অপারেশনাল স্টেজ, বাংলায় কি বলছে? প্রাক সক্রিয়তামূলক স্তর। শিশুর বয়স কত? 2 থেকে 7 বছর। আচ্ছা বলো তো, এই 2 থেকে 7 বছর বয়সী শিশুরা কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে? 2 বছর বয়সে তো নিশ্চয়ই ভর্তি হয় না, এই 3.5 বছর বয়সে ভর্তি হয় KG 1-এ, KG 2, KG 3, ঠিক আছে? মানে এই KG 3-1 পর্যন্ত, ধরো KG 1 থেকে KG 1 থেকে 1 পর্যন্ত শিশুরা এই স্টেজের আন্ডারে পড়ে। এখানে কি আমরা দেখতে পারি বৈশিষ্ট্য? আচ্ছা, সাংকেতিক চিন্তন করতে পারে। মানে সাংকেতিক চিন্তন বলতে বোঝায় ধরো ওরা লাইটের সুইচ দিতে পারে। ক্লিয়ার হচ্ছে? ওরা ধরো হাত বাড়ালে কোলে আসতে হয়, এটা ওরা জানে। তো এই ধরনের সংকেতমূলক যে ইয়েগুলো আছে সেগুলো ওরা চিন্তা করতে পারে। ধরো তুমি এরকম লাঠি দেখালা, ও দেখবা চুপচাপ হয়ে যাবে, আর ও দুষ্টুমি করবে না। তো এই ধরনের সংকেতমূলক যে চিন্তাগুলো আছে, যেটা আমরা প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং এ দেখেছি, সেই ধরনের চিন্তাগুলো এই স্তরে করতে পারে। আচ্ছা, লজিক কিন্তু এদের মধ্যে কোনো রকম থাকে না, লজিক দিয়ে ভাবতে পারে না। আচ্ছা, অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ, অর্থাৎ লিভিং কোনটা আর নন লিভিং কোনটা সেটার মধ্যে তারা তফাৎ করতে পারে না। এই জন্য দেখবা ছোটবেলায় তারা একটা গাড়ি কেনে, সেই গাড়িটাকে চালায় এবং সত্যি সত্যি মানে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে যে গাড়িটার অস্তিত্ব আছে। একটা ছোট্ট মেয়ে বাচ্চা, সে একটা পুতুল রাখে। তোমরা যখন ছোট ছিলে দেখবা তোমরাও কিন্তু একটা পুতুল পুতুল খেলেছো, পুতুলটাকে স্নান করায়, পুতুলটাকে খাওয়ায়, পুতুলটাকে সাজায়, পুতুলটাকে ঘুম পাড়ায়, অর্থাৎ ভাবে যে পুতুলটার মধ্যেও প্রাণ আছে, পুতুলটার একটা নাম দেয়। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি ইগোসেন্ট্রিজম। আচ্ছা, এই ক্ষেত্রে না এই সময় শিশুরা খুব স্বার্থপর হয়। সে ভাবে যে সে যেটা ভাবছে সেটা সবাই ভাবছে, সে যেটা ভাবছে সেটাই ঠিক। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে সেন্ট্রেশন। সেন্ট্রেশন মানে কি? সেন্ট্রেশন মানে হলো, দেখো ছবিতে বোঝাচ্ছি আমি, যে দেখো এখানে একটা পাত্র, এটা একটা পাত্র, আবার এটা একটা পাত্র। এই পাত্রটাতে প্রথম যে পাত্রটা আছে, এখানে ধরো আমি জল ভরে দিয়েছি, একদম ভর্তি করে দিয়েছি, এবং ওই জলটাই যখন আমি এই পাত্রে ঢালছি, এই লম্বা পাত্রটাতে, তখন দেখা যাচ্ছে যে অর্ধেক হচ্ছে, লম্বা পাত্রটা অর্ধেক ভর্তি হচ্ছে। তো এখন যদি তুমি শিশুকে জিজ্ঞাসা করো, বলো তো কোন পাত্রে জল বেশি,
কোন পাত্রটাতে জল বেশি? সে কি বলবে বলতো? সে বলবে যে এই বড় পাত্রটাতেই জলটা বেশি, কারণ বড় পাত্রে জলটা ভর্তি আছে, অথচ আমি এই বড় পাত্রের জলটুকুই কিন্তু এই পাত্রে দিয়েছি। ক্লিয়ার হচ্ছে? তো এই দুটোর মধ্যে তফাৎ করার ক্ষমতা তাদের মধ্যে কিন্তু থাকে না, মানে তাদের মেন্টাল ডেভেলপমেন্টটা হয় না যে এই দুটোর মধ্যে সে তফাৎ করতে পারবে। তাহলে মেন্টাল ডেভেলপ এই তফাৎটা কখন করতে পারবে, মেন্টাল ডেভেলপমেন্টটা কখন হবে? এর পরের স্টেজটাতে। পরের স্টেজটার নাম কি? কনক্রিট অপারেশনাল স্টেজ। শিশুর বয়স কত? 7 থেকে 11 বছর। নাম কি বাংলায়? মূর্ত সক্রিয়তা স্তর। দেখো মূর্ত কথাটা আছে বা কনক্রিট আছে, তাহলে লজিক্যাল থিঙ্কিং করতে পারে, কিন্তু কনক্রিট বিষয়বস্তুকে নিয়ে, মানে সামনে যা আছে, ঠিক আছে, সেইটাকে নিয়েই ওরা লজিক একটু একটু করে লাগাতে পারে। ঠিক আছে, যেটা ওদের সামনে নেই, যেটা বিমূর্ত, সেটার এগেনস্টে কিন্তু ওরা লজিক দিতে পারে না। আমরা আগের স্টেজটাতে অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে দেখলাম যে ওরা লজিক ইউজ করতে পারছিল না, কিন্তু কনক্রিট অপারেশনাল স্টেজে এসে কিন্তু ওরা লজিকটাকে ইউজ করতে পারছে। কাকে ঘিরে? কনক্রিট বস্তুকে ঘিরে। পরীক্ষায় কিন্তু এটা শর্ট কোশ্চেনে আসতে পারে যে লজিক তো ইউজ করতে পারছে, কিন্তু সেটা কনক্রিট লজিক না অ্যাবস্ট্রাক্ট লজিক, তো তখন তোমরা বলবে যে এটা কনক্রিট লজিক। আচ্ছা, তারপরে কি আছে দেখো? রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি মানে হচ্ছে ধরো একটা কিছুকে তারা ছোট থেকে বড় করে সাজিয়েছে, ঠিক আছে, এবার সেই বড় থেকে ছোট করেও আবার সাজাতে পারবে। আরেকবার ভালো মতো বলছি, ধরো কি বলবো, ধরো একটা ছোট বল থেকে বড় বল পর্যন্ত 10টা বল রয়েছে, এবার তাকে তুমি বলবা যে মনা ছোট থেকে বড় পর্যন্ত সাজাও তো, ঠিক আছে, ও দেখবা ছোট বল, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, এভাবে সাজাতে পারবে। আবার বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলো, তাও সেটা করতে পারবে, কিন্তু আগের স্টেজে কিন্তু এই ডেভেলপমেন্টটা তার হয়নি যে রিভার্সিবিলিটি সে করতে পারে। আচ্ছা, তারপরে দেখো ডিসেন্ট্রেশন। ওই যে আগের ছবিতে আমি বললাম সেন্ট্রেশন করতে পারে, পারে না, তো অর্থাৎ মানে একটা পাত্র ওইখানে ভর্তি জল আছে এবং ওই জলটাই যখন আমি অন্য পাত্রে ঢালছি তখন সে কি বলছে যে না দুটো পাত্র আলাদা আলাদা, কিন্তু এই স্তরে এসে সে দুটোর মধ্যে ডিফারেন্স করতে পারছে, বলছে যে না জলটা একই আছে, পাত্রটা আলাদা, কিন্তু জলের পরিমাণটা কিন্তু সমান। আচ্ছা, পরেরটা কি আছে দেখো? ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে হচ্ছে সে কোনো একটা বস্তুকে ক্লাসিফাই করতে পারে। ক্লাসিফাই মানে কি? ক্লাসিফাই মানে হচ্ছে পার্থক্য করতে পারে। ধরো বিড়ালের সঙ্গে কুকুরের একটা পার্থক্য করতে পারে, কুকুরের সঙ্গে ছাগলের একটা পার্থক্য করতে পারে, বিড়ালের সঙ্গে বন বিড়ালের একটা পার্থক্য করতে পারে, ইঁদুরের সঙ্গে টিকটিকির পার্থক্য করতে পারে, ঠিক আছে। এই পার্থক্য করার ক্ষমতাটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়ে যায় 7 থেকে 11 বছর বয়সে, কনক্রিট অপারেশনাল স্টেজে। আচ্ছা, আর কি দেখতে পারি? সিরিয়েশন। সিরিজ অনুযায়ী সাজাতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটির মধ্যে দেখো এখানে দেখাচ্ছে এ, তারপর গ্রেটার দেন বি, গ্রেটার দেন সি, ঠিক আছে, অর্থাৎ এ বি এর থেকে বড়, ঠিক আছে, আবার বি সি এর থেকে বড়, তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি, এটা ওরা বের করতে পারে। ক্লিয়ার হলো? এই ক্ষমতাটা তাদের মধ্যে কিন্তু তৈরি হয়। আচ্ছা, আর কি হয়? স্পেশাল রিজনিং। এখানে স্পেশাল স্পেলিংটা ভুল হয়েছে, এটা টি হবে। তো স্পেশাল রিজনিং মানে হচ্ছে স্থানিক যুক্তি, মানে সে রাস্তা দেখে দেখে, ঠিক আছে, তোমাকে তোমার স্কুলে, তোমাকে তোমার বাড়িতে, ঠিক আছে, তোমাকে কোন একটা ঠিকানা বলে দিতে পারবে, ঠিক আছে। তো এই স্থানিক যুক্তিটা তার মধ্যে কিন্তু এই স্তরে তৈরি হয়। আচ্ছা, আরেকটা এই স্তরের শেষের দিকে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিংটা কি সেটা আমি পরের স্টেজে বলছি। তাহলে এই গেল কনক্রিট অপারেশনাল স্টেজ। এই কনক্রিট অপারেশনাল স্টেজে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্যের বিকাশ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বৌদ্ধিক বৈশিষ্ট্যের বিকাশ দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। আচ্ছা, এই স্টেজে কি হচ্ছে? ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিং তারা করতে পারে। ডিডাকটিভ রিজনিং কি? ডিডাকটিভ রিজনিং মনে হচ্ছে অবরহ যুক্তি। অবরহ মানে হলো ধরো এটা আমার হাত, ঠিক আছে, এবার এটা হচ্ছে হাতের তালু, সবাই দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে হাতের তালু। এবার এই যে আঙ্গুলগুলো আছে না, এই আঙ্গুলগুলো হচ্ছে এক একটা উদাহরণ, কি এক একটা এক্সাম্পল, আর এই হাতের তালুটা হচ্ছে একটা কোনো একটা সূত্র বা কোনো একটা থিওরি। যখন এই এই যে এটা যে আছে তোমার সূত্র, এই সূত্র থেকে যখন আমি কোথায় যাচ্ছি, যখন আমি এই এক্সাম্পলে যাচ্ছি বা যখন আমি উদাহরণে যাচ্ছি, মানে হাতের মুঠিটা যখন আমি খুলছি তখন সেটা ডিডাকটিভ, মানে সূত্র থেকে আমি উদাহরণে গেলাম। ক্লিয়ার হলো? আবার এর অপোজিট যখন আমি করছি, যে উদাহরণ থেকে যখন আমি সূত্রে আসছি, দেখো খোলা অবস্থা থেকে যখন আমি বন্ধ করছি সেটা হচ্ছে ইন্ডাকটিভ। তাহলে ভালো মতো বোঝো, বন্ধ থেকে যখন আমি খুলছি, সূত্র থেকে যখন আমি কোথায় গেলাম, এক্সাম্পলে গেলাম, তখন সেটা ডিডাকটিভ রিজনিং। আর যখন এক্সাম্পল থেকে সূত্রতে আসলাম সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং, ঠিক আছে। তো এই ধরনের যৌক্তিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ কিন্তু তার মধ্যে হয়। আচ্ছা, ডিডাকটিভ রিজনিং কে দিয়েছিল? অ্যারিস্টটল। ইন্ডাকটিভ রিজনিং কে দিয়েছিল? ফ্রান্সিস বেকন। আর যদি আসে যে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ দুটোই কে দিয়েছিল, তাহলে বলতে হবে অ্যারিস্টটল। আচ্ছা, তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা
বিমূর্ত চিন্তা তারা করতে পারছে, ঠিক আছে, তাহলে কতটা ডেভেলপ হয়ে গেছে তাদের ব্রেনটা। তারপর হাইপোথেটিক্যাল থিঙ্কিং, মানে অনুমান করতে পারছে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে ঘিরে তারা কি হতে পারে, ঠিক আছে, এই সমস্যাটার সমাধানটা কি হতে পারে সেটা তারা অনুমান করতে পারছে। আচ্ছা, প্রপোজিশনাল থট, মানে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই ধরনের চিন্তাটাও কিন্তু তারা করতে পারছে। তো এই গেল ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে আমরা কি দেখলাম, আমরা চারটা স্টেজ দেখলাম। কি কি দেখলাম? চারটা স্টেজ। আচ্ছা, একটা দেখলাম সেন্সারি মোটর স্টেজ, তারপরে দেখলাম প্রি অপারেশনাল স্টেজ, তারপরে দেখলাম কনক্রিট অপারেশনাল স্টেজ, এবং লাস্টে আমরা দেখলাম ফর্মাল অপারেশনাল স্টেজ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, ধরো সেন্সারি মোটর স্টেজে একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন বা ধরো ইমিটেশন, ঠিক আছে। ফ্রি অপারেশনাল স্টেজে এসে আগের যে ডেভেলপমেন্ট হওয়া বৈশিষ্ট্যটা রয়েছে সেটা কিন্তু হারিয়ে যাবে না, সেটা প্লাস হতে থাকবে, মানে কিউমুলেটিভ যে যোগটা হয় না সেটা কিন্তু হতে থাকবে। মানে এই দেখো এখানে দেখতে পাচ্ছ যে আগের যে স্কিমাটা আছে, পরের যে স্কিমাটা, আগের স্কিমাটা কিন্তু চলে যায়নি, ওই রকমই আগের স্টেজের যা বৈশিষ্ট্য সেটা কিন্তু এই প্রি অপারেশনাল স্টেজে এসে চলে যায়নি। আবার সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজের এই দুটোর যা বৈশিষ্ট্য সেটার সঙ্গে যোগ হচ্ছে নতুন স্টেজের বৈশিষ্ট্যটা। আবার এই তিনটের যা বৈশিষ্ট্য, প্রথম তিনটের, সেটার সঙ্গে যোগ হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্যটা। ক্লিয়ার হলো? তাহলে এই পর্যন্ত আমাদের আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এডুকেশনাল ইমপ্লিকেশনটা কি, মানে এই যে থিওরিটা আছে সেটার শিক্ষাগত গুরুত্ব কি। দেখো, কারিকুলাম কনস্ট্রাকশন, মানে কারিকুলাম তৈরি করতে, যে কারিকুলাম কি দেখে তৈরি হয়? কারিকুলাম তৈরি হয় শিক্ষার লক্ষ্য দেখে। আর শিক্ষার লক্ষ্য তৈরি হয় কার ভিত্তিতে? একটা শিশুর চাহিদা, ইচ্ছা, আগ্রহ, এটা এবং সমাজের কি লক্ষ্য, এই দুটোকে নিয়ে তৈরি হয় শিক্ষার লক্ষ্য। আর শিক্ষার লক্ষ্যের ভিত্তিতে তৈরি হয় কারিকুলামটা, যা কি করে? যা শিক্ষার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। তো কারিকুলাম কনস্ট্রাকশনে এই যে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা আছে, এই থিওরিটাকে গুরুত্ব দেওয়া হয়। আর কি করা হয়? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে প্রতিটা ব্যক্তি একে অপরের থেকে আলাদা, তাই তো, প্রতিটা মানুষ একে অপরের থেকে আলাদা, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট দেখবে একে অপরের থেকে আলাদা। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বুঝতে, মনে করো আমি ক্লাসে পড়াচ্ছি, ঠিক আছে, এবার একটা বাচ্চা আছে খুব ফাস্ট লার্নার, ঠিক আছে, এবং আরেকটা বাচ্চা আছে খুব স্লো লার্নার। এবার আমাকে কিন্তু দুজনের মধ্যে বৈষম্য করলে হবে না, ঠিক আছে, কাউকে আমি খুব ভালোবাসছি কাউকে বকা দিচ্ছি এটা করলে হবে না। আমাকে বুঝতে হবে যে ও ফার্স্ট লার্নার, তার মানে ওকে, ওর ব্রেনটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, ও চট করে অঙ্কের এই সূত্রটা ধরে ফেলতে পারে, ও চট করে বুঝে যেতে পারে, ওর কল্পনার বিকাশটা দারুণ। আর যেই ছেলেটা স্লো লার্নার সে হয়তো বোঝে কিন্তু একটু সময় লাগে তার, সুতরাং সেই ক্ষেত্রে আমাকে ধৈর্য ধরতে হবে, তার মতো করে তাকে শেখাতে হবে। এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, এটা আমরা এই থিওরি থেকে খুব ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, তারপরে রেডি টু লার্ন, স্টুডেন্টটাকে যে আমি পড়াবো তারা রেডি আছে কিনা শেখার জন্য, সেটা বুঝতে সাহায্য করে এই থিওরিটা। আচ্ছা, আর কি করে? কনস্ট্রাকটিভিজম অফ নলেজ, আমাকে বুঝতে সাহায্য করে যে একজন শিশুকে আমি বা একজন শিক্ষার্থীকে বা কাউকেই আমি সমস্ত কিছু তার উপর চাপিয়ে দিতে পারি না, তাকে সমাজের মধ্যে, তাকে বাস্তবের মধ্যে ছাড়তেও হবে, তাকে বন্ধুদের সঙ্গে মিশতেও দিতে হবে, তাহলেই তো সে নিজের নলেজটাকে কি করতে পারবে, নিজের নলেজটাকে নিজে তৈরি করতে পারবে। দেখবে তোমরা এই যে এত বছর পড়াশোনা করছো, প্রায় ধরো 15 বছরের মতো তোমরা স্কুল জীবনে পড়ছো, বা আরো আরো অনেক বছর তোমরা ফর্মাল এডুকেশনের মধ্যে থাকবে, কিন্তু তবুও কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তোমরা কিছু না কিছু শিখে যাবে, ঠিক আছে। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ তোমরা তোমাদের নলেজটাকে নিজেরাই তৈরি করছো, ঠিক আছে। কনস্ট্রাকটিভিজম অফ নলেজ, ক্লিয়ার হলো? এবং আরো অনেক কিছু হতে পারে। আচ্ছা, এরপরে দেখো সমালোচনা, প্রতিটা থিওরি কিন্তু সমালোচিত হয়, ঠিক আছে। সমালোচনা হওয়া মানে কি? সমালোচনা হওয়া মানে তার মধ্যে সায়েন্স আছে। সমালোচনা হওয়া মানে কি? সমালোচনা হওয়া মানে সেটা যুগোপযোগী হওয়া, সেটা পরিবর্তনশীল হওয়া, সেটা অথেন্টিসিটিটা বৃদ্ধি পাওয়া। ক্লিয়ার হলো? তো সমালোচনা কি হয়েছিল? যে কালচার সোসাইটি ফ্যামিলিকে পিয়াজে কিন্তু গুরুত্ব দেয় না। এটা আমরা পরবর্তীতে দেখবো যে ভাইগটস্কি এগুলোকে গুরুত্ব দিয়েছিল, কালচার সোসাইটি ফ্যামিলি ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিয়েছিল ভাইগটস্কি, এই জন্য তার থিওরিটাকে বলা হতো সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। আচ্ছা, চাইল্ড অ্যাবিলিটিকে ইগনোর করে না। এ কি বলে? এ বলে যে না, বয়সের সাথে সাথে ডেভেলপ হবে, ঠিক আছে। একটা শিশু যে 6 বছর বয়সে যে তার মধ্যে 10 বছরের মেন্টাল ডেভেলপমেন্টটা হতে পারে, সেটা পিয়াজে ইগনোর করে দেয়। আচ্ছা, আর কি ইগনোর করে? ট্রেনিং এর সাহায্যেও ডেভেলপমেন্ট যে হয় তা তিনি মানেন না। অর্থাৎ ওই যে বললাম যে একটা 6 বছরের বাচ্চা, ঠিক আছে, ও যে বড়দের মতো কথা বলতে পারে, ও যে বড়দের মতো অঙ্ক করতে পারে, যেমন আমরা কোথায় আমরা মনে হয় 3 ইডিয়টস মুভিটাতে দেখেছি, যখন ওই আমির খান ছোট অবস্থায় ছিল তখন সে বড়দের ক্লাসে গিয়ে অঙ্কটা সলভ করে দিচ্ছিল,
ঠিক আছে, দেখবে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা বড়দের মতো কথা বলে, যারা বড়দের মতো চিন্তা ভাবনাটা রাখে। তো ট্রেনিং এর মাধ্যমেও যে এটা সম্ভব, পিয়াজে এটাকে গুরুত্ব দেয়নি। তো এরকম বিভিন্ন সমালোচনা কিন্তু হয়েছে। তাহলে আজকের ভিডিওটা একটু বড়ই হলো, কিন্তু ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো, মানে টপিকটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। আচ্ছা, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে বা যদি তোমাদের মনে কোনো কোশ্চেন এসে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে। সবাইকে ধন্যবাদ।